বর্তমান সরকারের স্পিকার মেজর হাফিজ উদ্দিনের নামে ১৯৭৫ সালের সিপাহী বিপ্লবের একটি ঘটনায় মামলা হয়েছিল। একজন বীর বিক্রমের নামে মামলা হওয়ায় বিচার করেছিলেন তৎকালীন সেনাপ্রধান স্বয়ং জিয়াউর রহমান নিজেই। বিচার করতে এসে সেদিন ঘটে যায় অদ্ভুত এক ঘটনা। যেহেতু মেজর হাফিজ একজন দেশসেরা ফুটবলার ছিলেন, তাই সেদিন জিয়াউর রহমান অভিযুক্ত মেজর হাফিজের সঙ্গে ফুটবল খেলেছিলেন। এসব তথ্য উঠে এসেছে মেজর হাফিজের লেখা একটি আত্মজীবনীমূলক বইয়ে। সেদিন আসলে কি ঘটেছিল, কেন একজন অপরাধীর সাথে ফুটবল খেলেছিলেন সেনাপ্রধান জিয়াউর রহমান, সে সম্পর্কেই আলোচনা করব আমাদের এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মেজর হাফিজ লেখেন, ১৯৭৬ সালের ৭ মার্চ সকালে জেনারেল জিয়াউর রহমান স্টেডিয়ামের পাশে হেলিপ্যাডে নামলেন। তার সঙ্গে ব্রিগেডিয়ার মঞ্জুর এবং চিফের একান্ত সচিব লেফটেন্যান্ট কর্নেল অলি আহমদ। ব্রিগেড কমান্ডার সাদিক সড়কপথে কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়া এসে আমাদের সঙ্গে যোগ দিলেন। লেফটেন্যান্ট কর্নেল মতিউর এবং আমরা 4 জন বিদ্রোহী অফিসার হেলিপ্যাডে জিয়াকে স্বাগত জানাই। পুরনো ড্রিল মোতাবেক সৈনিকদের সম্মুখীন হলেন জিয়া। বিভিন্ন কোম্পানির সৈনিকেরা তাদের দাবিসমূহ জানালো। প্রধান দাবি, আমাদের প্রথম ইস্ট বেঙ্গলে পোস্টিং, তারপর অভ্যুত্থানের দায়ে নেভি চিফ এবং সেনা সদরের সিনিয়র অফিসারদের কোর্ট মার্শালের মাধ্যমে বিচার করতে হবে ঢাকায়। এরপর আমাদের 4 জনের বিচার ব্রাহ্মণবাড়িয়ায় তাদের সামনেই অনুষ্ঠিত হবে। জিয়া এতদিন এসব দাবির কথা শুনে এসেছেন, এবার সরজমিনে উপলব্ধি করেন এসবের যৌক্তিকতা। ব্রিগেডিয়ার খালেদ সাহেব অ্যাডমিরাল জেনারেল ও সিনিয়র অফিসারদের সঙ্গে সারাদিন মিটিং করছেন। সেখানে জিয়াকে এক অফিসার প্রশ্ন করলেন, এই জুনিয়র অফিসারেরা তো মিটিং রুমেই ঢুকতে পারেনি, অথচ আজ এই 4 জনকে বিচারের মুখোমুখি করা হয়েছে, এটা কি ন্যায় বিচার হলো স্যার? এর জবাবে বিব্রত জিয়া বললেন, এই 4 জন অফিসার আমারও ঘনিষ্ঠ, অনেক দিনের পরিচিত, এদের সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত আপনাদের জানানো হবে। জিয়া নিজেও তখন কঠিন সময় অতিক্রম করছিলেন। সেনাবাহিনীতে অফিসারদের কমান্ড প্রতিষ্ঠিত হয়নি, সিপাহী বিদ্রোহের রেশও কাটেনি। প্রায় বিভিন্ন সেনানিবাসে ছোটখাটো বিদ্রোহ লেগেই আছে। কর্নেল তাহের এবং সৈনিক সংস্থা জিয়াকে উৎখাত করে ক্ষমতা দখলের জন্য উঠে পড়ে লেগেছে। নিজের নিরাপত্তা বিধানের জন্য এবং সেনা শৃঙ্খলা পুনরুদ্ধারের জন্য বাধ্য হয়ে জিয়া ৭৫-এর ২৩ নভেম্বর গ্রেপ্তার করেন মেজর জলিল, আসম রব, হাসানুল হক ইনু এবং ফ্লাইট সার্জেন্ট আবু ইউসুফকে। ২৪ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক আবাসিক ভবন থেকে গ্রেফতার করেন লেফটেন্যান্ট কর্নেল তাহেরকে। ৭ নভেম্বরের অফিসার হত্যার জন্য দায়ী বিপ্লবী সৈনিক সংস্থার বেশ কয়েকজনকে ইতোমধ্যেই গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিচারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জিয়া সেনা প্রধান হলেও রাষ্ট্র পরিচালনার মূল দায়িত্ব তার উপরেই পড়তেছে। সৈনিক সমাবেশে ২-৪ কথা বলেই জিয়া আমাদের নিয়ে বসলেন। মাঠের পাশেই একটি বড় তাঁবুতে সকাল ৯টায় আমাদের সঙ্গে বৈঠক শুরু হলো। প্রথম পর্যায়ে আমাদের একজন একজন করে ডাকা হলো তাঁবুতে। ভেতরে রয়েছেন মাত্র 2 জন, জিয়া ও মঞ্জুর। প্রথমেই আমার পালা। ঢুকে অভিবাদন জানাতেই জিয়া অত্যন্ত মোলায়েম সুরে বললেন, বসো। টেবিলের ওপাশে জিয়া, তার মুখোমুখি আমি এবং একপাশে মঞ্জুর বসা। এরপর জিয়াকে বললাম, আমি খোলাখুলি কিছু কথা বলার জন্য আপনার অনুমতি চাইছি। জিয়া বললেন, নিঃসংকোচে বলে ফেলো। আমি 15ই আগস্ট থেকে 7 নভেম্বর পর্যন্ত ঘটে যাওয়া ঘটনাগুলো সংক্ষেপে তুলে ধরে বললাম, স্যার, 15ই আগস্ট মুজিবের ফ্যামিলির সাথে এত বড় ঘটনা ঘটল, তারপর থেকে খুনি মেজররা চেইন অফ কমান্ড ভঙ্গ করে এত অপকর্ম করল, আপনি সেনা প্রধান হয়েও এদের নিয়ন্ত্রণ করার কোনো উদ্যোগ নিলেন না। এদের কর্মকাণ্ডকে আপনি কখনো সমর্থন করেননি, কিন্তু এদের নিবৃত করার জন্য কোনো পদক্ষেপও নেননি। স্যার, ৩রা নভেম্বর ৪৬তম ব্রিগেডের অ্যাকশন কোনো গোপন অভিযান ছিল না। ক্যান্টনমেন্টে সবাই জানত এ অপারেশন সম্পর্কে এবং ঢাকা গ্যারিসনে সব অফিসার এতে প্রকাশ্যে সমর্থনও দিয়েছে। এয়ার চিফ, নেভি চিফ ব্রিগেডিয়ার খালেদকে মেজর জেনারেল র্যাঙ্ক পরিয়ে সেনাপ্রধান হিসেবে মেনে নিলেন। আপনি এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি, আমাদের মতো জুনিয়রদের বিচারের মুখোমুখি করেছেন, অথচ আমি বাধা দেওয়ার কারণেই ব্রিগেডিয়ার খালেদ ও নুরুজ্জামান আপনাকে সাফারে রক্ষী বাহিনীর ক্যাম্পে নিতে পারেনি। জিয়া বিব্রত অপ্রস্তুত হয়ে বলেন, আমি তো বন্দী ছিলাম, অনেক কিছুই জানতে পারিনি। স্যার, আপনার নির্দেশে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগ দিলাম। মুক্তিযুদ্ধে আপনার অধীনে অফিসার ছিলাম। সেনাবাহিনীতে আমাকে আপনার বিশ্বস্ত অফিসার হিসেবেই সবাই জানে, অথচ আমাকেই গ্রেপ্তার করলেন রুই কাতলাদের বাদ দিয়ে। জিয়া নিরুত্তর। এরপর আমি ইমোশনাল হয়ে বলে ফেললাম, স্যার,
৩রা নভেম্বরের টার্গেট ছিল খন্দকার মোস্তাক ও খুনি মেজররা। আপনি টার্গেট ছিলেন না। আপনি নিজেই তো পদত্যাগ করলেন। মঞ্জুরের দিকে তাকালাম। তিনিও সম্মতিসূচক মাথা নাড়ছেন। জিয়া নীরবে শুনে গেলেন। এ পর্যায়ে জিয়া বললেন, কি চাও তোমরা? আমি বললাম, আমাদের চাওয়ার কোনো গুরুত্ব নেই। সৈনিকদের দাবি দেওয়া আপনি শুনেছেন, এসবই আমাদের চাওয়া। আমাদের এই ব্যাটালিয়নে পোস্টিং দিয়ে দিন। তারপর ধীরে সুস্থে সিদ্ধান্ত নিন। 1 ঘন্টা কেটে গেল আমাদের আলাপচারিতায়। এক পর্যায়ে জিয়া বললেন, ঠিক আছে, অন্যদের সঙ্গে কথা বলি, তারপর চিন্তা ভাবনা করে দেখি কি করা যায়। আমি তাঁবুর বাইরে চলে এলাম। এরপর একে একে ইকবাল, হাফিজুল্লাহ ও তাজের সঙ্গে আলাদাভাবে কথা বলেন সেনাপ্রধান। তারাও জানিয়ে দিলেন সৈনিকদের দাবি, তাদের প্রত্যাশা এক পর্যায়ে মধ্যাহ্ন ভোজের জন্য বিরতি দেওয়া হলো। অফিসার মেসে জিয়া আমাদের সঙ্গে দুপুরের খাবার খেলেন। খুবই সাধারণ খাবার। আমাদের ধারণা ছিল জিয়া এসব খাবেন না। কফির কাপে চুমুক দিয়ে বললেন, হাফিজ, অনেকদিন ফুটবল খেলি না, চলো আজ বিকেলে ফুটবল খেলা যাক। শিওর স্যার। আমাদের নমনীয় আচরণে জিয়া অনেকটাই রিল্যাক্সড হলেন। বললেন, আজ রাত্রে তোমাদের সঙ্গেই কাটাবো। হেলিকপ্টার রেখে দিলেন। মর্টার, ব্যাটারি সৈনিকদেরও ফেরত পাঠানোর জন্য কর্নেল সাদেককে নির্দেশ দিলেন। বিকেল 4টায় ফুটবল ম্যাচ শুরু হলো। একদিকে প্রথম বেঙ্গলের জেসি ও সৈনিকরা, অপর টিমে অফিসাররা। জিয়া, মঞ্জুর, সাদিক, অলি, আমরা 4 জন এবং প্রথম বেঙ্গলের 3 জন। স্টেডিয়ামের গ্যালারিতে বসে সৈনিকেরা মুহুর হাততালি দিয়ে উৎসাহ যোগাচ্ছে। সাদিক ও অলি ভালোই খেলেন। জিয়াও বেশ ফিট বলে মনে হলো। আমি টেনশনে খেলার আগ্রহ হারিয়ে ফেলেছি। গোলশূন্যভাবে খেলা শেষ হলো। রাতে নৈশভোজের পর আবার বৈঠক শুরু হলো। এবার আমাদের 4 জনকে একত্র করেই আলোচনা শুরু করেন জিয়া। সঙ্গে রয়েছেন মঞ্জুর ও সাদিক। দীর্ঘক্ষণ ধরে আলোচনার পরও সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না। রাত প্রায় 12টা বাজে। আমরাও ক্লান্ত হয়ে পড়েছি। এক পর্যায়ে জিয়া বললেন, আমি এখন কেবল সেনাপ্রধান নই, রাষ্ট্র পরিচালনার গুরু দায়িত্ব আমাকে বহন করতে হচ্ছে। রাজনৈতিক দলগুলো আমাকে ভোগাচ্ছে। 7 নভেম্বরের পর থেকে সেনাবাহিনীর শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমাকে দিনরাত পরিশ্রম করতে হচ্ছে। দেশ ও আন্তর্জাতিক মহলেও আমার কর্মকাণ্ডের ওপর তীক্ষ্ণ দৃষ্টি রয়েছে সবার। আমাকে সফল হতেই হবে। আমি বললাম, স্যার, দেশের স্বার্থে আমরা আপনাকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। জিয়া বললেন, আমার সিদ্ধান্ত শোনো। তোমাদের 4 জনকে পল্টনের সৈনিকেরা গ্রহণ ও সমর্থন করেছে। সুতরাং তোমাদের সেনাবাহিনীতে রাখবো আমরা। কিন্তু সেনাবাহিনীর সার্বিক শৃঙ্খলার স্বার্থে বাকি অফিসাররা, অর্থাৎ কর্নেল শাফায়েত জামিল সহ গ্রেপ্তার 8 জনকে কোর্ট মার্শাল করে শাস্তি বিধান করতে হবে। অন্যথায় আমি এই সেনাবাহিনী পরিচালনা করতে পারবো না। আমরা সিদ্ধান্ত শুনে স্তব্ধ হয়ে গেলাম। আমরা চাকরি করে যাব এবং আমাদের কমান্ডার ও ভ্রাতৃপ্রতিম অফিসাররা কঠিন শাস্তি ভোগ করবেন, এমনকি মৃত্যুদণ্ড হতে পারে। সকাল 9টায় আলোচনা শুরু হয়েছে। এখন রাত 12টা বাজে। লাঞ্চ ও ফুটবল ম্যাচের সময়টুকু ছাড়া বাকি সময় ম্যারাথন আলোচনা চালিয়ে আমরাও শ্রান্ত ক্লান্ত। মাথাও ঠিকমতো কাজ করছে না। 2 মিনিট চিন্তা করে আমি বললাম, স্যার, আমাদের 4 জনকে নিয়েই আপনি বিব্রত, চিন্তিত। আমরাও সিদ্ধান্ত নিলাম সেনাবাহিনীতে আর থাকব না। আমাদের অবসর দিন। এর বিনিময়ে কর্নেল শাফায়েত জামিল এবং অন্য গ্রেফতার অফিসারদের মুক্তি দিন। আমরা 4 জন, অর্থাৎ আমি, ইকবাল, হাফিজুল্লাহ ও তাজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক দায়িত্ব দিয়ে বিদেশে পাঠিয়ে দিন। আমার প্রস্তাব শুনে জিয়ার মুখে হাসি ফুটল। মঞ্জুর ও সাদিক আমাকে জড়িয়ে ধরলেন। এত সহজে সমস্যার সমাধান হবে তারা ভাবতেও পারেননি। সাদিক দাঁড়িয়ে উঠে বললেন, হাফিজ, ইউ আর অল প্যাট্রিয়টস, স্যালিটু। আমরা 4 জনই আবেগপ্রবণ হয়ে পড়লাম। জিয়া হাঁপ ছেড়ে বাঁচলেন এবং বললেন, তুমি যা বললে এতে আমিও একমত। আমি বললাম, স্যার, আমরা পল্টনেই থেকে চাই। আপনি ঢাকায় গিয়ে কাইন্ডলি আমাদের বিদেশে পোস্টিং অর্ডার পাঠিয়ে দিন। আমরা এখান থেকেই বিদেশে চলে যাব। এ সময় মঞ্জুর বলে উঠলেন, নো প্রবলেম, কিন্তু আমার মনে হচ্ছে তোমরা এখান থেকে বিদেশে চলে গেলে ভালো দেখাবে না। মনে হবে তোমাদের জোর করে আমরা বাইরে পাঠিয়ে দিচ্ছি। আমার সাজেশন হলো তোমরা যার যার বাড়িতে পরিবারের সঙ্গে কয়েকদিন কাটাও। 1 সপ্তাহ পর আমার সঙ্গে যোগাযোগ করো। আমি পোস্টিং অর্ডার রেডি করে রাখব। তোমরা সম্মানজনকভাবে নতুন চাকুরিস্থলে যোগ দেবে। মঞ্জুরের ওপর অগাধ বিশ্বাস আমাদের। বললাম, রাইট স্যার, 1 সপ্তাহ পরই আপনার সঙ্গে যোগাযোগ করব। জিয়া ও সঙ্গীরা অফিসার মেসের তাঁবুতে রাত কাটালেন। তারা নির্ভর। 2 মাস পর জটিল সমস্যার সমাধান হলো। আমরা কিন্তু নির্ঘুম রাত কাটালাম। কাল থেকে জীবনের এক নতুন অধ্যায় শুরু হবে। প্রিয় সেনাবাহিনীতে আগামীকালই আমাদের শেষ কার্যদিবস। পরদিন 7 মার্চ 1976 সকাল 8টায় ব্যাটালিয়ন দরবার অনুষ্ঠিত হলো। সেনাপ্রধান জিয়া সতর্কভাবে শব্দচয়ন করে সংক্ষিপ্ত বক্তব্য দিলেন। হেলিকপ্টারে ওঠার পূর্ব মুহূর্তে আমি আবারও সেনাপ্রধানকে বললাম, স্যার,
কোনো ভুল করলে আমরাই করেছি, কোনো সৈনিকের বিরুদ্ধে যেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করা হয়। জিয়া বললেন, ওকে। দেখতে দেখতে পরিবারের সাথে 7 দিন কেটে গেল। সেনাবাহিনী ছেড়ে বিদায় বেলায় এক আবেগঘন দৃশ্যের অবতারণা হলো। শত শত সৈনিকের সঙ্গে কোলাকুলি করে অশ্রুসিক্ত নয়নে জিপে উঠে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম বেলা 11টায়। মহাসড়ক বেয়ে আমাদের বহনকারী জিপ এগিয়ে চলছে ঢাকার পথে। ৭৬ সালে রাস্তাঘাট অনেকটাই ফাঁকা, যানজটের বালাই ছিল না। রাস্তা তেমন মসৃণ নয়, ধীর গতিতে এগিয়ে চলেছি। দুই পাশের গ্রাম বাংলার মনোরম প্রাকৃতিক দৃশ্য, কিন্তু উপভোগ করার মানসিকতা আমার নেই। জিপের ড্রাইভার সেলিম ৭১ ছিল, ১৪ বছর বয়সী কিশোর। তাকে আমি বিনা বলে রিক্রুট করেছিলাম প্রথম বেঙ্গলে। সে নীরবে গাড়ি চালাচ্ছে, মাঝে মধ্যে আমাকে লুকিয়ে রুমালে চোখ মুছছে। যুদ্ধের সময় আমার গাড়ি চালিয়েছে, সেজন্যই তাকে পাঠানো হয়েছে আমাকে পৌঁছানোর জন্য। নিজেকে বড় অসহায় দুর্বল মনে হচ্ছে। সেনাবাহিনী ছেড়ে আসার পর মাত্র ৮ বছরের সৈনিক জীবন, অথচ কত ঘটনাবহুল। ৭১-এর মুক্তিযুদ্ধ, ৭৫-এর ১৫ই আগস্ট, ৩রা নভেম্বর, ৭ নভেম্বরের ঘটনাবলী মনের পর্দায় ভেসে ওঠে। ৭১-এর মার্চে আমরা মাত্র ২৫ জন অফিসার পাকিস্তান সেনাবাহিনীতে বিদ্রোহ করে বাংলাদেশ সেনাবাহিনী গড়ে তুলি। এদের মধ্যে মাত্র ৮ জন মেজর, বাকিরা ক্যাপ্টেন এবং লেফটেন্যান্ট র্যাঙ্কধারী ছিলেন। স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে সবাই যুদ্ধ করেছেন, রক্ত দিয়েছেন, অথচ নিজেদের গড়া সেই সেনাবাহিনী থেকে অপ্রত্যাশিতভাবে বিদায় নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, সেই মেজর হাফিজ আজ বাংলাদেশের স্পিকার। আজ জিয়া বেঁচে থাকলে কতই না সুন্দর হতো। জিয়াকে আপনি মিস করেন কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।